হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল 2024-এর রিভিউ নিয়ে ভিডিও। অর্থাৎ আমি আমার মন্তব্য করব ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল পেপার ভিউ নিয়ে। আর আপনারা যে ফটোটা এখন দেখছেন না, এই ফটোটাই খুবই ইম্পর্টেন্ট ফটো। লাইক সিএম পাঙ্ক যেটা করলো ড্রু ম্যাকিন্টায়ারের সাথে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিসিশন ইন ডাব্লিউডাব্লিউ হিস্ট্রি অফ অল টাইম। অনেকে বলবে লং টার্ম বুকিং অনেক কিছু, বাট আমার খুবই ছ্যাঁদা মার্কা ডিসিশান লেগেছে এটা। আর হান্টার একটা বড় এল পেলো, লস, এটা একটা বিরাট বড় লস। পারফেক্ট অপরচুনিটি ছিল ড্রুকে চ্যাম্পিয়ন করার, পুরো স্পয়েল করলো। আমি এইটা নিয়ে আরও বিশদে বলবো এই ভিডিওর শেষের দিকে। যাই হোক, শুরু করা যাক। তো ইভেন্টটা আমার খুবই উইয়ার্ড লেগেছে, মানে আমি বলছি না যে খুব ভালো লেগেছে, বাট খুব খারাপও লাগেনি, আবার অ্যাভারেজ বললেও যেন কীরকম লাগে। সো কাইন্ডা অ্যাবোভ অ্যাভারেজ, কারণ ম্যাচগুলো খারাপ হয়নি। তো আমারই একটা দুটো ম্যাচ খুব বোরিং লাগছিলো, বাট ম্যাচগুলো পরে ভেবে দেখলাম যে না, অতটাও খারাপ না, ঠিক আছে। এবং মানে আমি ঠিক বোঝাতে পারছি আমার এক্সপ্রেশনটা। সো ইট ইজ আ কাইন্ড অফ অ্যান অ্যাবোভ অ্যাভারেজ পেপার ভিউ আমার কাছে। যাই হোক, তো ম্যাচ শুরু হয় স্টাইলস আর কোডিকে দিয়ে। আর স্কটল্যান্ডের ক্রাউড ভালোই ছিল, বাট ফ্রান্সের ক্রাউডকে কি ব্রিট করতে পেরেছে? আমার মনে হয় না। ফ্রান্সের ক্রাউড আই থিঙ্ক দ্য বেস্ট ক্রাউড ডাব্লিউডাব্লিউইতে আমরা পেয়েছি এখনও পর্যন্ত। যাই হোক, স্কটল্যান্ডের ক্রাউডও কোডির গানে গাইছিল। আর আই কুইট ম্যাচ হয়, ম্যাচের প্রথম দিকটা একটু ভালো হচ্ছিলো, একটু ফাস্ট পেস ছিল, বাট সামহাও ফিল আসছিল না আই কুইটে। তারপর ওরা অডিয়েন্সের মাঝখানে গেল, সেখানে গিয়ে মারপিট করলো, ব্যাক স্টেজে মারপিট করলো, একটু সাবমিশন মুভ টু হলো, ফিগার 4। তবে আমি একটা কথা বলতে চাই যে আই কুইট ম্যাচে রেফারিদেরকে একটু সিরিয়াস বুক করা উচিত। লাইক একটা ফিগার 4 লেগ লক বা সামান্য ঘুষি মারছে, তাতেও রেফারিকে জিজ্ঞাসা করছে তুমি কি কুইট করছো? লাইক কেন এরা কুইট করবে? আই কুইট ম্যাচে যখন এগ্রি করেছে, তাহলে এরকম প্রশ্ন করার কি মানে? একটু স্যাভেজ হোক মুভমেন্ট, তারপর রেফারি ধরুক মাইক, দেন সেন্স লাগে। যাই হোক, আমার খুবই বিরক্ত লাগে রেফারি দুমদাম করে একটা ঘুষি খাওয়ার পরে বলছে ডু ইউ কুইট, আর কোডি বলছে অ্যাবসোলিউটলি নো, অবভিয়াসলি অ্যাবসোলিউটলি নো। যাই হোক, তো সব ঠিকঠাক চলছিল, একটু ভালো ভালো স্পট ছিল, টেবিলে সুপ্লেক্সের একটা স্পট ছিল, কোডি মার খায় টেবিলে। যাই হোক, তো ম্যাচের মেন পয়েন্টে আসি। ম্যাচের মাঝখানের দিকে ম্যাচটা একটু ভায়োলেন্ট মুভ নিল, মানে ভায়োলেন্ট সাইড দেখালো ম্যাচটা, যেটা একটা আইকুইট ম্যাচ হওয়ার উচিত। সো একটু চেয়ারে মার খেলো কোডি, লাঠি দিয়ে কোডিকে পেটালো স্টাইলস, বেল্ট দিয়ে কোডিকে পেটালো স্টাইলস, বাট কোডি আইকুইট মানেনি। ক্রস ফেস দিল, তাতেও কোডির কিছু হয়নি। এবং অনেক পিটিয়েছে, কেন্ডো স্টিক সব কিছু দিয়ে পিটিয়েছে, কিন্তু কোডি হার মানছে না দেখে এজে স্টাইলস গেছে কোডির মায়ের কাছে। তো কোডির মাকে একটু হাত লাগিয়েছে, তো কোডির মা দুটো চড় মেরে দিয়েছে স্টাইলসকে, লিটারালি চড় মেরে দিয়েছে এজে স্টাইলসকে কোডির মা। তো এখানে একটা আমি বলবো খুব বড় মিস অপরচুনিটি করলো ডাব্লিউডাব্লিউ পারতো কোডির মাকে আরও ভালোভাবে ইনভলভ করতে। লাইক এজে কোডির মাকেই হয়তো, মানে আমি বলছি না, খুশি মারার অ্যাটেম্প নিতে পারতো, ঠিক আছে। যাই হোক, তো কোডির মা শুধু দুটো চড়ই মেরেছে স্টাইলসকে। তারপর ব্যাক টু দ্য ম্যাচ, এবং কোডি একটা সময় রিকভার করে যায়। ওকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধেছিল স্টাইলস, সেই হ্যান্ডকাফও খুলে ফেলে, চাবি দিয়ে খুলে ফেলে আমাদের কোডি ভাই। তারপর ও নিজে স্টাইলসকে হ্যান্ডকাফ পরায়, হ্যান্ডকাফ পরিয়ে স্টাইলসকে খেলায়, ক্রস রোডস দেয়, চেয়ার দিয়ে খুব মারে এজে স্টাইলসকে। তো এজে স্টাইলসকে খুব করে চেয়ার দিয়ে মারে, হ্যান্ডকাফ পরিয়ে দড়ির সাথে বেঁধে, বাট স্টাইলস আই কুইট করেনি। তো লাস্টে কোডি ভাই স্টিল স্টেপ নিয়ে আসে, আর স্টাইলসকে ভয় দেখায় যে আই কুইট বল, নইলে এটা দিয়ে মাথায় মারবো। তো স্টাইলস ভয় বলে দেয় আই কুইট। এখন এই ম্যাচটা এন্ডিংটা অনেকের খারাপ লেগেছে, বাট আমি বলবো বেশ ভালো ছিল এন্ডিংটা। লাইক এজে স্টাইলসের অ্যাক্টিং খুব ভালো। লাইক স্টিল স্টেপ দেখে ভাই যেভাবে এক্সপ্রেশন দিয়েছে এজে স্টাইলস, তাতে লিটারালি মনে হচ্ছে না ভাই লেজিট ভয় পেয়েছে। সো এজে স্টাইলসের এক্সপ্রেশনের জন্য একদম ফিনিশটা ঠিক আছে, নইলে কিন্তু খুবই উইয়ার্ড ফিনিশ। লাইক স্টিল স্টেপের জন্য কি এত ভয় পায়? বাট যাই হোক, স্টাইলস তার এক্সপ্রেশন দিয়ে তার ইন্টেনশনটা সেল করেছে ভালোভাবে। সো ফিনিশ আমার খুব একটা খারাপ লাগেনি। তো ম্যাচের পর সোলো ভাই আসে পিছন থেকে, আর সোলো আর কোডির ফেস অফ হয়। সো মেবি কোডির নেক্সট অপোনেন্ট সোলো, বাট এটা খুব একটা আর্লি না সোলো ভার্সেস কোডির জন্য। যাই হোক, নেভার মাইন্ড। তারপর সোলো আর তার গ্যাং দলেরা কোডিকে কেলাতে থাকে। তো কোডিকে বাঁচাতে কেভিন আর র্যান্ডি আসে, এবং ওরা কোডিকে বাঁচিয়ে দেয়, ওরা ব্লাড লাইনকে কেলিয়ে দেয়। আর র্যান্ডি
কোডিকে হেল্প করে কোডির টাইটেলটা দেখে খুব উইয়ার্ডভাবে তাকায়, যেন ভাই হর্নি হয়ে গেছে টাইটেল দেখে। মেবি কোডি ভার্সেস রেন্ডি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অত তাড়াতাড়ি আসছে মানে আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম, আমরা ভাবছিলাম নেক্সট ইয়ার মেনিয়া হয়তো, বাট আমার মনে হচ্ছে তারও অনেক আগে মেবি ব্যাশ অ্যাট দ্য বার্লিন বা সামার স্ল্যামে কোডি ভার্সেস র্যান্ডি হবে, খুব তাড়াতাড়ি আসছে। এই পিকচার থেকে আমার তাই মনে হচ্ছে র্যান্ডি হিলটন খুব তাড়াতাড়ি আসছে, র্যান্ডি ভার্সেস কোডি হতে চলেছে। তারপর ট্যাগ টিম টাইটেল ম্যাচটা নিয়ে বলি, ট্রিপল থ্রেট ট্যাগ টাইটেল ম্যাচ। আর আমার মতে এই ম্যাচটা খুব ভালো ম্যাচ ছিল। আমার প্রথম দিকে ম্যাচটা ভালো লাগছিল না, কারণ আমি এই ম্যাচটা নিয়ে খুব একটা এক্সাইটেড ছিলাম না। আর আমি ভাবছিলাম যে বিয়াঙ্কার জেডি রিটেন করবে, বাট তিনজনে ভালো খেলা দেখিয়েছে, ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে যে জেড কার্গিলকে খুব ভালো পাওয়ার হাউস দেখিয়েছে। সো জেড কার্গিল ভার্সেস বিয়াঙ্কা যখন হবে তো একটু সলিড হবে। হ্যাঁ, একটা জিনিস মানছি যে জেড কার্গিল অনেক বচ করেছে মুভে, বাট ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে সবাই বচ করেছে, ইভেন ডেমিয়ান ভাইও বচ করেছে, প্রায় সবাই বচ করেছে, জেড কার্গিলও বচ করেছে। বাট যাই হোক, কার্গিলকে স্ট্রং দেখিয়েছে বেশ ভালো। তবে আমার সবচেয়ে বেটার লেগেছে ম্যাচের ফিনিশটা। সো ফিনিশে কি হয়, সাইনা বেজলারকে ফিনিশিং মুভ দেয় বিয়াঙ্কার জেড মিলে, একটা ট্যাগ টিম ফিনিশিং মুভ বিয়াঙ্কার জেড মিলে। সাইনা পড়ে থাকে, তখন আয়লা ডন আসে এবং আয়লা ডন কী করে, বিয়াঙ্কাকে একটা সুপ্লেক্স দিয়ে দেয়, জার্মান সুপ্লেক্স দিয়ে দেয়। আর তারপর ও পড়ে থাকা সাইনাকে কভার করে 1 2 3 আয়লার আলবা টাইটেল জিতে যায়। সো নতুন উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন স্কটল্যান্ডের মেয়েরা স্কটল্যান্ডে টাইটেল জিতলো, খুব ভালো একটা মুভমেন্ট। আর শকিং মুভমেন্ট তো বটেই, লাইক বিয়াঙ্কার জেড টাইটেল হারাচ্ছে এদের এই দুজনের কাছে, ভেরি শকিং মুভমেন্ট। আর এটার জন্য আমার খুব ভালো লেগেছে, কারণ শখ দরকার, রেসলিং ইভেন্টের শখ খুব দরকার, কারণ শখ ছাড়া মজা নেই। যে সবসময় লং টার্ম টাইটেল রেন, লং টার্ম স্টোরি টেলিং সবসময় পোষায় না, একটু শখ দরকার। আর এই ম্যাচটা সেই শখ এলিমেন্ট ছিল, রেজাল্টটা শখ দিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে। নাও থার্ড ম্যাচ, স্যামি জেইন ভার্সেস চ্যাট গেবেল। আমি বলবো ম্যাচটা আমি অনেকবার দেখে ফেলেছি, সো সেই কারণে হয়তো আমার ইন্টারেস্ট অনেকটা কমে গেছে স্যামি ভার্সেস চ্যাটের জন্য। নইলে স্যামি চ্যাট খারাপ হয়নি ম্যাচটা, পরে আমি রিপিট দেখে দেখলাম যে না খারাপ না ম্যাচটা, বাট ওই দিন আমার খুব একটা পোষায়নি, মানে ম্যাচের দিনে লাইভ যখন হচ্ছিলো ম্যাচটা আমার খুব একটা সেরকম লাগেনি প্রথম দিকে, কারণ স্যামি ভার্সেস চ্যাট আমি অনেকবার দেখে ফেলেছি। যাই হোক, তো ম্যাচটা টেকনিক্যাল রেসলিং ম্যাচ ছিল, লাইক জার্মান সুপ্লেক্স, নর্দার্ন লাইট সুপ্লেক্স, আর্ম ড্র্যাগ, ঠিক আছে, দেন উপরে একটা হাই ফ্লাই মুভ দিচ্ছে চ্যাট গেবেল। সো টেকনিক্যাল রেসলিং অ্যাট ইটস বেস্ট, ঠিক আছে। স্যামিও জার্মান সুপ্লেক্স দেয়, চ্যাটও দেয়, ক্রস ফেস চ্যাটও দিচ্ছে, স্যামিও দিচ্ছে, আর চ্যাট অ্যাঙ্কেল লকও দিচ্ছে। বাট ম্যাচের মেন হাইপটা আসে ম্যাচের মিডলে, যখন চ্যাট গেবেল ম্যাক্সিনকে বলে যে তুই টাইটেল দিয়ে মার স্যামিকে, আমি রেফারিকে ডিস্ট্র্যাক্ট করছি। চ্যাট রেফারিকে ডিস্ট্র্যাক্ট করলেও ম্যাক্সিন টাইটেল দিয়ে মারতে পারে না স্যামিকে। তো আমাদের চ্যাট ভাই রেগে যায়, তার ম্যাক্সিনের সাথে একটু বাওয়াল লাগে, ওটিস ম্যাক্সিন মাঝখানে ঢুকে যায়, তো এর জন্য ওটিস মার খেয়ে যায় স্যামির কাছে। মানে স্যামি অ্যাকচুয়ালি চ্যাটকেই দিতে গেছিলো হাই ফ্লাইং মুভ, বাট চ্যাট সরে যায় আর ওটিস খেয়ে যায়। তো তারপর চ্যাট খেলেছে এবং একটা টাইম এরকম হয়েছে চ্যাট অ্যাঙ্কেল লক দেয় স্যামিকে এবং স্যামি সেটাকে কাউন্টার করে, আর চ্যাট গিয়ে পড়ে ম্যাক্সিনের পায়ে, আর ম্যাক্সিন ইনজিওর্ড হয়ে যায়। সো এই যে ম্যাক্সিন, চ্যাট, ওটিস, এই যে জিনিসটা, এটার জন্য আমি বলবো ম্যাচটা এক্সাইটেড হয়েছে, যে আমি এই পার্টগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যখন একটা ম্যাক্সিন, ওটিস আর চ্যাটের মধ্যেই টেনশনটা দেখাচ্ছে। যাই হোক, তো ম্যাক্সিনের পায়ে লাগার পর ওটিস ভাই কনসার্ন হয়ে যায়, তো ওটিস চ্যাটের ওপর রেগে যায়, বাট চ্যাটকে মারতে পারে না ওটিস স্যামিকে মারতে যাবে, কিন্তু ম্যাক্সিন বারণ করে যে স্যামিকে মেরো না। তো সেই জন্য আমাদের ওটিস ভাই কী করে, ম্যাক্সিনকে চাগিয়ে নিয়ে চলে যায়, আর চ্যাট ভাই দেখতে থাকে, চ্যাট ভাই রেগে যায়, কিন্তু চ্যাট ভাই ডিস্ট্র্যাক্ট ছিল, কর্নারে দাঁড়িয়েছিল, স্যামি হেলুয়া কিক দিয়ে দেয়, 1 2 3 হয়ে যায়, স্যামি ম্যাচটা জেতে, স্যামি জেইন বিট চ্যাট গেবেল ওয়ান্স এগেইন। আর এইটা একটা ওয়ান অফ দ্য হরিবেল ডিসিশন, লাইক ম্যাচের মানে চ্যাট, ওটিস আর ম্যাক্সিনকে নিয়ে যা হচ্ছে ভেরি গুড, বাট ফিনিশটা ওয়াই ইটস অলওয়েজ স্যামি উইন দ্য ম্যাচ। যে স্যামি ঠিক আছে, স্যামি আইসি চ্যাম্পিয়ন, ভালো কাজ করেছে নো ডাউট, বাট চ্যাটকে আমি দেখতে চাই চ্যাম্পিয়ন। যাই হোক, স্যামি থাকলো চ্যাম্পিয়ন, চ্যাট গেবেল জবারই থেকে গেল, হিল হয়েও কোনো লাভ হয়নি চ্যাট গেবেলের, খুব বাজে বুকিং আমি বলবো হান্টারের।
হান্টার মিস করলো অপরচুনিটি, বাট যাই হোক কী আর বলার আছে। দেন বেলি ভার্সেস পাইপার নিভেন ম্যাচ হয়, আর আমি ভেবে ফেলেছিলাম মেবি পাইপার নিভেন জিততে চলেছে, কারণ শক হয়তো দিতে পারে হান্টার, বলা যায় না, ঠিক আছে। তো যাই হোক ম্যাচ ঠিকই ছিল। আমি এই ম্যাচ নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ম্যাচে সেরকম কিছু হয়নি, আমার খুব একটা ভালো লাগেনি ম্যাচটা। তবে পাইপার নিভেনকে একটু স্ট্রং দেখিয়েছে। ইভেন বেলি ম্যাচটা জিতেওছে রোল আপে, একটা রোল আপ টাইপের ক্রুসিফিক্স রোল আপ দিয়ে বেলি ম্যাচটা জিতেছে। আর পাইপার নিভেন বেলির অনেকবার ফিনিশিং মুভ কাউন্টার করেছে, মানে বেলি অনেকবার তার ফিনিশিং মুভ দিতে গেছিলো, বাট পাইপার নিভেন কাউন্টার করেছে। তো পাইপার নিভেনকে স্ট্রং দেখিয়েছে। চেলসি কি মাস্ক পরে এসেছিলো একটা টাইম, কারণ রেফারি বের করে দিয়েছিল, সো রেফারি যাতে চিনতে না পারে সেজন্য মাস্ক পরে এসেছিলো, বাট আবার বেলির কাছে মার খেয়ে যায় চেলসিকে যে পারে মেরে দেয়, ঠিক আছে। তো যাই হোক বেলি রিটেন করে টাইটেলটা ক্রুসিফিক্স স্পিন দিয়ে, সো অ্যাজ এক্সপেক্টেড বেলি রিটেন। নাও দ্য ফাইনাল ম্যাচ মেন ইভেন্ট নিয়ে আমি যেটা বলতে যাচ্ছি যে ড্রুয়ের এন্ট্রি ভালো ছিল, ড্রু ভার্সেস ডেমিয়ান, পারফেক্ট মুভমেন্ট স্কটল্যান্ড, ড্রুকে টাইটেল জেতানোটা দরকার ছিল। যাই হোক ম্যাচ তো বেশ ভালোই হয়েছে, অনেক অনেক পাওয়ার হাউস মুভ আমরা দেখতে পেয়েছি দুজনের কাছ থেকে, ঠিক আছে। তবে একটা সার্টেন টাইমে দুটো ফিনিশিং মুভ এরকম হয়েছে, লাইক ডেমিয়ান ভাই দিচ্ছে ফিনিশিং মুভ কিক আউট হচ্ছে, ড্রু দিচ্ছে ফিনিশিং মুভ কিক আউট হচ্ছে। সো মানে ফিনিশিং মুভ প্রচুর ইউজ হয়েছে ম্যাচটাতে। এবং তবে ম্যাচের শেষের দিকটা যদি বলি যে ড্রু ম্যাকিন্টায়ার সাউথ হেভেন চোকস্ল্যাম খায় ডেমিয়ান ভাইয়ের কাছ থেকে, বাট ড্রু কিক আউট করে দেয়। দেন ডেমিয়ান একটা হারিকারানা দেয় ড্রুকে, তাতেও ড্রু কিক আউট করে দেয়। ড্রু আবার একটা ক্লেমোর দেয় ডেমিয়ানকে, বাট ততক্ষণে রেফারি মার খেয়ে যায় ডেমিয়ানের কাছে মিস্টেকেনলি। ডেমিয়ান ইচ্ছে করে রেফারিকে মারেনি, ধাক্কা খেয়ে রেফারি মার খেয়ে যায়। ডেমিয়ানকে ধাক্কা দেয় ড্রু, আর সেই ধাক্কায় রেফারি পড়ে যায়, সে রেফারি অজ্ঞান হয়ে যায়। দেন ড্রু ক্লেমোর দেয় ডেমিয়ানকে পিন করে, বাট কোনো রেফারি ছিল না, তো একটা রেফারি আসে 15-16 সেকেন্ড পর, এবং সেই রেফারি 2 কাউন্ট করার পর আর কাউন্ট করেনি, কারণ সেই রেফারিটা সিএম পাঙ্ক। সো সিএম পাঙ্ক আবার স্ক্রু করলো ড্রু ম্যাকিন্টায়ারকে। তো ম্যাকিন্টায়ার রেগে গিয়ে পাঙ্ককে ধরে মানে ঝাঁকাতে থাকে যে কী করছিস তুই, কী করছিস, আমার এই স্বপ্নটাও তুই ভাঙবি। তো পাঙ্ক একটা লোবলো দিয়ে দেয় ড্রু ম্যাকিন্টায়ারকে, আর যখনই লোবলো দিয়ে দেয় আমি বুঝে গেছি ম্যাচের রেজাল্ট কী হতে চলেছে। যাই হোক, তো পাঙ্ক ড্রু ভাইকে লোবলো দিয়ে রিং থেকে বেরিয়ে যায়, রিং থেকে বেরিয়ে ফ্যানেদের সাথে হাততালি দিতে থাকে। যাই হোক, তো তারপর আমাদের ডেমিয়ান ভাই ড্রু ম্যাকিন্টায়ারকে সাউদার্ন হেভেন চোকস্ল্যাম দেয়, 1-2-3 করে দেয়, ডেমিয়ান টাইটেলটা রিটেন করে। সো সামার স্ল্যামের পোটেনশিয়াল ম্যাচ হচ্ছে ডেমিয়ান ভার্সেস গুন্থার ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এখন আমার প্রশ্ন এটা যে কেন এটা করা হলো, লাইক ড্রু ম্যাকিন্টায়ারকে এইভাবে হারানোর দরকার ছিল না, ভাইয়ের চ্যাম্পিয়নশিপ জেতাটা খুবই দরকার ছিল, কিন্তু ভাইকে পাঙ্কের কাছে লোবলো খাইয়ে, ডেমিয়ানের কাছে সাউদার্ন হেভেন চোকস্ল্যাম খাইয়ে 1-2-3 করানোটা আই থিঙ্ক ভেরি ব্যাড ডিসিশান। তবে আমি বুঝতে পারছি ডাব্লিউডাব্লিউর লজিক, যে ডাব্লিউডাব্লিউ পাঙ্ক ভার্সেস ড্রুটাকে আরও বেশি মানে হট করতে চাইছে রাইভালরিটাকে, বাট অলরেডি রাইভালরিটা হট আছে পাঙ্ক ভার্সেস ড্রু, অলরেডি রাইভালরিটা আছে। এবার একটু বেশি যদি তুমি লেবুকে কচলাও, রাইভালরি নষ্ট হতে পারে, কারণ পাঙ্ক কবে রিটার্ন করবে তা আমরা জানি না ঠিক। তো একটা ইনজিওর্ড প্লেয়ারকে নিয়ে যে খেলতে পারছে না, একটা ম্যাচও হয়নি, আর রাইভালরিকে তুমি স্ট্রেচ করছো, দেন এটা অনেকটা সেই চটকে দেওয়া লেবুকে আরও চটকানোর মতো, চটকে লেবু জল বার করার মতো। তো সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে, আর এটা দরকার ছিল না, এটা নেসেসারি ছিল না পাঙ্কের ইন্টারফিয়ারেন্সটা, কারণ অলরেডি যে রাইভালরি হট ছিল। যাই হোক, কিছু বলার নেই। তবে বাই দ্য ওয়ে স্কটল্যান্ডের ফ্যানেরা পাঙ্কের সাথে কেন ছবি তুলছে, লাইক তোমাদের হোম টাউন বয়কে হারিয়ে দিয়েছে, কিছু ডিসরেসপেক্ট করো পাঙ্কে। এরা পাঙ্কের সাথে ছবি তুলছে, সেলফি তুলছে, যাক আমাদের হোম টাউন হিরো যা খেলে কী আছে, পাঙ্ক তো এসছে। যাই হোক, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওর ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্স অবশ্যই নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, কমেন্ট করলে কমিউনিকেশান বাড়ে। তাহলে কি বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, যাতে সময় মতো আপডেট পান, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। নমস্কার, শুভরাত্রি।